আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। হিসাব বিজ্ঞান বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি 2021-22 সেশনের সকল শিক্ষার্থীকে জানাই আজকের 16তম ক্লাসে। পূর্বের সকল ক্লাসের লিঙ্ক আই বাটন আছে, তুমি চাইলে দেখে নিতে পারো, প্লে লিস্ট আকারে দেওয়া আছে। তো আজকের এই 16তম ক্লাসে আমরা আলোচনা করব একতরফা দাখিলা পদ্ধতি, যার ইংরেজি নাম হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। তোমরা হয়তো বা এই অধ্যায়টা তোমাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হয়েছিল ইন্টারমিডিয়েটে, তাই আমার মনে হয় এই অধ্যায়টা তোমরা করেও নি বা এই অধ্যায়টা তখন ছিল না। বাট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই অধ্যায়টা করতে হবে, যেহেতু তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি এখনও কোনো ফুল সিলেবাস বা সংক্ষিপ্ত সিলেবাসে কোনো কিছু বলে নাই। তাই আমরা কি করতেছি, ফুল সিলেবাসে তোমাদেরকে সব কিছু গাইডলাইন দিচ্ছি, সব কিছু ক্লাস নিচ্ছি। তো সেটা ধারাবাহিকতায় আজকের এই একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো এই একতরফা দাখিলা পদ্ধতির তোমরা একটা কোশ্চিন দেখতে পাচ্ছ স্ক্রিনে। কোশ্চিনটা রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16 সেশন থেকে নিয়েছি। তো বলতেছে কি, সমাপনী মূলধন 31,000 টাকা, অতিরিক্ত মূলধন 8,000 টাকা, উত্তোলন 4,000 টাকা এবং বছরের নিট আয় 8,000 টাকা হলে মালিকের প্রারম্ভিক মূলধন কত? ঠিক আছে, 16,000 টাকা অপশন হিসেবে এ, বি নম্বর 18,000 টাকা, সি 19,000 টাকা, ডি 20,000 টাকা দেওয়া আছে, তাই না? তাহলে 4টা অপশন দেওয়া আছে এই প্রশ্নটার ওপর ভিত্তি করে। তাহলে তোমাকে এই প্রশ্নটা সমাধান করতে হলে তাহলে এই অধ্যায়টা কী করতে হবে, ভালোভাবে কিছু বেসিক কনসেপ্ট তোমাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো আমরা এটা প্রশ্ন সমাধান পরে করব, তার আগে তোমাকে আমরা কি বেসিক কিছু কনসেপ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আশা করি তুমি ভিডিও লাস্ট অবধি দেখতে থাকবা। তো আমরা একটা নিয়ম তোমাদের কাছে ডিসপ্লে করতেছি, দেখো যে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতির নির্ণয়ের নিয়মাবলী দেওয়া আছে। তো নিয়মাবলীটা দেখো, বিবরণ টাকা। তো এই ছকটা তুমি যদি ভালোভাবে তোমার মাথায় গেঁথে নিতে পারো, তাহলে প্রথম যে আমরা কোশ্চিনটা দেখালাম ওই কোশ্চিনটা তুমি সমাধান ইজিলি করতে পারবা। তো এই কনসেপ্টটা, এই ছকটা দেখারও পূর্বে তোমাকে আরও বেসিক কনসেপ্ট নিতে হবে, সেটা থিওরিক্যাল বিষয়, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে একতরফা দাখিলা পদ্ধতি, এটা কিন্তু কোনো সম্পূর্ণ কোনো হিসাব ব্যবস্থা না, এটা একটা অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা, এটা কোনো সম্পূর্ণটাই অসম্পূর্ণ ব্যবস্থাপনা। আমি লিখে দিই তাহলে, একতরফা দাখিলা পদ্ধতি এটি একটি অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা। কি বললাম? অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা। তার মানে এটা কোনো সম্পূর্ণ হিসাব ব্যবস্থা না, কারণ এই ধরনের একতরফা দাখিলা পদ্ধতি কোনো ব্যবসা প্রতিষ্ঠান করে না। এটা ছোটোখাটো যারা যে মুদির দোকানদার, তারপর ছোটোখাটো ব্যবসা আছে না, সেই সকল ব্যবসার ক্ষেত্রে এই একতরফাটা ব্যবহার করা হয়। এই একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র কি কি লিপিবদ্ধ হয় সেটা তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে এক, নগদান হিসাব, আরেকটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। নগদান হিসাব আর কি ব্যক্তিবাচক হিসাব। এই নগদান হিসাব আর ব্যক্তিবাচক হিসাব একতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়, তাছাড়া অন্য কোনো হিসাব এখানে আসবে না। ঠিক আছে, আর নামিক ও সম্পত্তিবাচক হিসাব লিপিবদ্ধ করা হয় না। তাহলে আমরা কি জানলাম, শুধুমাত্র প্রশ্ন আসতে পারে যে একতরফা দাখিলা পদ্ধতিতে কোন কোন হিসাব লিপিবদ্ধ করা হয়, নগদান হিসাব আর ব্যক্তিবাচক হিসাব করা হয়। আর কি বললাম, সম্পত্তিবাচক আরেকটা কি, যেটা হচ্ছে নামিক হিসাব লিপিবদ্ধ হয় না। ঠিক আছে, লিপিবদ্ধ হয় না। তাহলে আমাদের এই নগদান হিসাব আর ব্যক্তিবাচক একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবভুক্ত হয় বা লিপিবদ্ধ হয়, সম্পত্তিবাচক হিসাব আর নামিক হিসাব লিপিবদ্ধ হয় না। ঠিক আছে, এই দুটা বিষয় নৈবেদিকের জন্য ইম্পর্টেন্ট, ভালোভাবে জেনে নিও। তো আমরা এখন
একতরফা দাখিলা পদ্ধতির প্রকারভেদটা জানব। কি জানব? একতরফা দাখিলা পদ্ধতির প্রকারভেদ। তো একতরফা দাখিলা পদ্ধতির প্রকারভেদ 3 প্রকার আছে। প্রকারভেদ 3টি। কয়টি? 3টি। নাম্বার 1, এটা হচ্ছে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি। বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি। সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি। 3 নম্বর সেটা হচ্ছে গিয়ে একতরফা দাখিলা পদ্ধতি। বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি, সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি, একতরফা দাখিলা পদ্ধতি। তো এই 3টা পদ্ধতি প্রকারভেদের আলোচনা বিষয়। এখন তোমাকে জানতে হবে এই প্রকারভেদে কোনটাতে কোন বিষয়ে আলোচনা করা হয়। প্রশ্ন আসতে পারে যে সাধারণ একতরফা দাখিলা পদ্ধতিতে কি কি হিসাব রাখা হয়। তাহলে এখানে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো, বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে কি কি আসে? বিশুদ্ধতে শুধুমাত্র যাবে ব্যক্তিবাচক হিসাব। কি বললাম? ব্যক্তিবাচক হিসাব। নামিক ও সম্পত্তিবাচক হিসাব এখানে আসবে না। বিশুদ্ধতে কি কি আসবে না? নামিক ও সম্পত্তিবাচক। তাহলে কোনটা কোনটা আসতেছে? শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব রাখা হয়। শুধু ব্যক্তিবাচক হিসাব রাখা হয় বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে। আর সাধারণে আছে কি? এটাতে ব্যক্তিবাচক আর নগদান। ব্যক্তিবাচক এবং নগদান রাখা হয়, নগদান হিসাব রাখা হয়। ঠিক আছে? সাধারণে কি কি হিসাব রাখা হয়? ব্যক্তিবাচক এবং নগদান হিসাব রাখা হয়। আর একতরফাতে কি কি রাখা হয়? এখানে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব, নগদান হিসাব ও কিছু সহকারী হিসাব রাখা হয়। ব্যক্তিবাচক হিসাব, নগদান হিসাব আর সহকারী। ওটা খুব একটা সহকারী দেখা যায় না, কিন্তু এটাতেও বেশি হয়। তাহলে আমাদের প্রশ্ন আসতে পারে এরকম যে সাধারণ একতরফা দাখিলা পদ্ধতিতে কোন কোন হিসাব রাখা হয়? ব্যক্তিবাচক হিসাব, নগদান হিসাব। আবার আসতে পারে বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে কি কি লিপিবদ্ধ করা হয়? ব্যক্তিবাচক হিসাব রাখা হয়। তারপর আবার আসতে পারে যে নামিক হিসাব কোন একতরফা দাখিলা পদ্ধতিতে লিপিবদ্ধ হয় না? বিশুদ্ধ একতরফাতে লিপিবদ্ধ হয় না, এগুলোতেও লিপিবদ্ধ হয় না। ঠিক আছে? তার মানে নামিক কখনোই একতরফা দাখিলা পদ্ধতিতে আসবে না। তো এগুলো বেসিক কনসেপ্ট গেল। এখন আমরা যেটা আমাদের খুবই ভেরি ইম্পর্টেন্ট সেটা এখন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গিয়ে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় নিয়মাবলী। তো লাভ আর ক্ষতি, তো তোমরা এই ছকটা অবশ্যই ভালো করে মুখস্থ করবা বা ভালো করে মনে রাখবা। এই যে ক্রেডিট সাইড, এটা আমরা তো জানি ক্রেডিট সাইড, আর এটা কি ডেবিট সাইড। মনে করো একটা ধরো, কিন্তু আসলে ডেবিট আর ক্রেডিট ওইভাবে লেখা থাকে না। ঠিক আছে? তো বিবরণ টাকা, এপাশে থাকবে সমাপনী মূলধন, উত্তোলনের সুদ, মোট ক্ষতি। প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, মোট লাভ। আবারও দেখো ক্রেডিট সাইডে কী কী থাকবে? সমাপনী মূলধন, উত্তোলনের সুদ, মোট ক্ষতি। আর ডেবিট সাইডে থাকবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, মূলধনের সুদ, মোট লাভ। এই ছকটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্ক তুমি এই ছকের মাধ্যমে সমাধান করতে পারবা। তো আমরা যে প্রথম যে কোশ্চেনটা দেখেছিলাম, এখন ওই অঙ্কটা আমরা সমাধান করব এই ছক অনুযায়ী। ঠিক আছে? এই যে অঙ্কটা ছিল, তো এখানে দেখো সমাপনী মূলধন দেওয়া ছিল 31,000 টাকা। তো আমরা ছোট্ট করে ঘর আঁকাই, সেটা ওইভাবে ঘর আঁকাবো। ঠিক আছে? তো এখানে দেখো এখানে কি কি ছিল, কিন্তু পরীক্ষার হলে কিন্তু ছক আঁকাইতে গেলে তোমার কিন্তু টাইম শেষ হয়ে যাবে। তুমি যতটুকু পারবা তুমি তোমার মতন মানে শর্ট টেকনিকে করার চেষ্টা করবা। আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে ঘর আঁকাই শেখাচ্ছি। তো এখানে টাকা, এখানেও টাকা, এটা হচ্ছে বিবরণ টাকা বিবরণ। আচ্ছা, তো আমরা কি শিখলাম? ক্রেডিট সাইডে কী কী থাকবে? সমাপনী মূলধন থাকবে। তো সমাপনী মূলধন কত আছে? 31,000। সমাপনী মূলধন 31,000, এই টাকাটা বসলো। তারপরে দেখো অতিরিক্ত মূলধন আছে না, কত? 8,000 টাকা। এটা কি কোন সাইডে বসবে? ডেবিট পাশে বসবে। তাহলে এখানে অতিরিক্ত মূলধন
অতিরিক্ত মূলধন কত 8,000 টাকা। এখানে কিন্তু প্রারম্ভিক মূলধনটা নাই, কারণ আমাদের প্রশ্নই বলেছে প্রারম্ভিক মূলধন তোমাকে কত বের করতে হবে। তাহলে আমাদের এখানে প্রারম্ভিক মূলধনটা বের করতে হবে। তাহলে আমরা যেসব আইটেমগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলি, তাহলে প্রারম্ভিক মূলধনটা বের হয়ে যাবে। তো এখানে দেখো উত্তোলন আছে, তো উত্তোলন 4,000 টাকা আছে। তাহলে উত্তোলন কোথায় যাই? এই যে ক্রেডিট পাশে যাই। তাহলে এখানে লিখব উত্তোলন। উত্তোলন, এখানে যদি উত্তোলনের সুদ থাকতো তাও এখানে বসতো। তাহলে যেহেতু উত্তোলন আছে কত 4,000 টাকা, ওকে বসলো। এখন দেখো বছরের নিট আয় হয়েছে, কোন পাশে নিট আয় থাকে? এই যে মূলধনের এ পাশে নিট আয় থাকে, এই পাশে নিট আয় থাকে, এ পাশে নিট আয় কত হাজার টাকা নিট আয় আছে? এই যে 8,000 টাকা নিট আয় আছে। আর এখানে যদি নিট ক্ষতি থাকতো তাহলে আমাদের এই পাশে বসতো। তো আমাদের এখন দেখো হিসাবপাতি ক্লোজ করব বা হিসাবপাতি যোগ বিয়োগ করতে হবে। সেটা কেমনে? সমাপনী মূলধন 31,000 টাকা আছে, উত্তোলন আছে 4,000 টাকা, তাহলে দুইটা মিলে যোগ করলে কত হয়? 35,000 টাকা, তাই তো? হিসাব ক্লোজ। কারণ এই ক্রেডিট পাশটা আমাদের এখানে বড়, টাকার পরিমাণটা বড়, তাই আমি এই পাশে ক্লোজ করে দিলাম। এই সেম টাকাটা এখানে বসাবা 35,000 দিয়ে হিসাব ক্লোজ। দিয়ে এই 8 আর 8 দুটা যোগ করে এই 35,000 থেকে মাইনাস করতে হবে। তাহলে 16,000 এখানে 35,000, তাহলে 15 থেকে 35 থেকে যদি 16,000 বাদ দাও তাহলে থাকে তোমার কত টাকার পরিমাণ? এই যে 19,000 থাকে না? 35,000 থেকে যদি 16,000 মাইনাস করো তাহলে কত থাকে? 19,000 থাকে। তাহলে আমাদের এই জায়গাটাতে বসবে 19,000 টাকা। আর এটার নাম কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন, ঠিক আছে? তাহলে আমাদের এই 19,000 টাকা তুমি যে পাইলা, তাহলে অপশনে দেখো 19,000 টাকা আছে কি? এই যে দেখো সি নম্বরে 19,000 টাকা দেওয়া আছে। ওকে, তাহলে তুমি একটা সিম্পল একটা আইডিয়া পাইলা যে যে কোনো অঙ্ক যদি দেওয়া থাকে তুমি যদি ছক অনুযায়ী যদি এই ফর্মুলা অনুযায়ী ছকে যদি বসাও তাহলে তোমার এক্স্যাক্ট যে অ্যান্সার সেটা তুমি ইজিলি বের করতে পারবা। ওকে, তুমি চাইলে এটা ছক ছাড়াও করতে পারো। মনে মনে করলা যে এই পাশে ক্রেডিট এই পাশে ডেবিট, যতটুকু পারবা শর্টে করার চেষ্টা করবা, যেহেতু টাইম তো খুবই কম থাকবে। 1 ঘন্টার ভিতরেই ধরো 80টা এমসিকিউ করতে হয়, সেক্ষেত্রে টাইম খুবই শর্ট। সে কারণে তুমি কী করবা, শর্টে যতটুকু পারো চেষ্টা করবা। আচ্ছা, তো এখন আরেকটা বিষয়, তোমাকে যদি বলে যে লাভ বের করতে বলে তাহলে কি হবে? আমরা ছকের দিকে যাই। তাহলে দেখো এই যে তোমাকে যদি মোট লাভ বের করতে বলে তাহলে কি করতে হবে? এই যে সমাপনী মূলধন, উত্তোলন, উত্তোলনের সুদ, মোট ক্ষতি, এগুলো 4টা যোগ করবা এক জায়গায়। যোগ করে যে অ্যামাউন্টটা হবে, যদি বেশি হয় এ পাশে ক্লোজ করে দিয়ে এ পাশে বসাবা। দেন এই পাশে যে আইটেমগুলো আছে এখান থেকে এটা মাইনাস করে দিলে তুমি মোট লাভটা বের করতে পারবা। অনুরূপভাবে তোমাকে যদি বলে মোট ক্ষতি বের করতে, তাহলে এ পাশে যোগ করে যদি অ্যামাউন্ট যদি বেশি হয়, বড় যদি হয়, তাহলে বসে এ পাশে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে? যেটা বড় হয় ক্লোজ করে দিয়ে এখান থেকে মাইনাস করে দিলে তুমি কী পাবা? মোট ক্ষতি বের করতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো আরেকটা বিষয় এখানে বলার আছে, সেটা বলেই দিই। তোমাকে যদি বলে প্রারম্ভিক মূলধনটা বের করতে, কোনো কারণবশত যদি বলে যে প্রারম্ভিক মূলধন, কি বললো? প্রারম্ভিক মূলধন সমান সমান বের করতে বললো। তো অপশন মানে প্রশ্নে দেওয়া আছে, মনে করো যে প্রারম্ভিক সম্পত্তি দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রারম্ভিক সম্পত্তি মাইনাস করতে হবে প্রারম্ভিক দায়। প্রারম্ভিক দায়, কারণ আমরা জানি সম্পদ থেকে দায় বাদ দিলে তুমি মূলধনটা পাওয়া যায়। তো এটা হচ্ছে তুমি সেই ছোটোবেলা থেকে শিখে আসছো, যখন কমার্সে ভর্তি হয়েছো তখনই মূলধনটা বের করার নিয়ম কি? সম্পদ থেকে দায়টা বাদ দিলে প্রারম্ভিক মূলধনটা বের হয়। এটা হচ্ছে সিম্পল একটা বিষয়। তো এটাই এই অধ্যায়ের বেসিক কনসেপ্ট। তুমি যদি এই অঙ্কটা বুঝে যদি থাকো তাহলে অবশ্যই এই রিলেটেড অঙ্ক আসলে তুমি পারবা, কারণ এই রিলেটেড এই ছকের মাধ্যমেই বিভিন্ন ইউনিভার্সিটি প্রশ্ন করে থাকে, ঠিক আছে? আর কিছু থিওরিক্যাল বিষয় আছে যেগুলো তুমি তোমার বই থেকে কি পড়তে নিতে পারবা, ঠিক আছে? তো এই ক্লাসটার আমি আর বেশি লম্বা করতেছি না, কারণ যেটুকু আলোচনা করার বিষয় ছিল এই অধ্যায়টাতে সেগুলো আমরা আলোচনা করে দিয়েছি। আর তোমার এই অধ্যায়টাতে আরও কিছু বিষয় তোমার জানার থাকে, যেগুলো হচ্ছে কোনো কোনো জায়গায় দেওয়া থাকে যে দেনাদার অথবা প্রাপ্য, আরটা কি পাওনাদার, আরটা কি নামে আজকে প্রদেয়। এরকম বের করতে বলে যে পাওনাদার বের করো,
প্রদেয় বের করো, তো এই রিলেটেড অঙ্ক খুব কম আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে, তাই আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি নাই। তুমি চাইলে তুমি তোমার বই থেকে আলোচনা করে দেখে নিতে পারো, আমি যেটা বেশি কমন সেটা নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। তো সেম ওটার মতন কিছুটা শখ আছে, সেটা তোমার বইয়ে ইন্টারমিডিয়েট বই তুমি পেয়ে যাবা, অথবা অ্যাডমিশন টেস্টে যদি বই থেকে র্যাপ গ্যাপস যে কোনো একটা সেখানেও আছে। ওকে, তো যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি আলোচনা করেছি, যেহেতু এটা সংক্ষিপ্ত সিলেবাসে নাইকো, তারপর আমি সেটা আলোচনা করে দিলাম। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবো বন্ধুদের মাঝে। থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্য। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।